অর্থনৈতিক খাতেও বেড়েছে সাইবার অপরাধ। অনলাইন বা বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে অহরহ। উন্নয়ন নয়, সন্ত্রাস আর জঙ্গিবাদে মদদ দিয়েছিল বিএনপি সরকার। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী বেশ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন। রাজধানীর তুরাগ থেকে জেএমবির ভারপ্রাপ্ত আমির সহ গ্রেপ্তার 7 গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থানে নাশকতার পরিকল্পনা। এবং 30 সেপ্টেম্বর পর্যন্ত বিক্রির কথা থাকলেও এখনই প্রায় শেষ বাসের আগাম টিকিট, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। আসসালামু আলাইকুম, স্বাগত আইটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি সঞ্জিতা হক। শুরু হোক বিশুদ্ধতায়। অর্থনৈতিক খাতেও বেড়েছে সাইবার অপরাধ। অনলাইন বা বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটছে অহরহ, যার জন্য মোবাইল অপারেটরদের দায়ী করছেন ক্ষতিগ্রস্তরা। অথচ মোবাইল অপারেটরদের নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এ ব্যাপারে কথা বলতেই রাজি নয়। সাইবার অপরাধ নিয়ে নাজিব ফরাইজির ধারাবাহিক প্রতিবেদনের চতুর্থ পর্ব আজ। ছবি তুলেছেন নজরুল ইসলাম। রাজধানীর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে পড়ছেন রাকিবুল হাসান। সঙ্গে গুলশানের একটি প্রতিষ্ঠানে 15,000 টাকা বেতনে পার্ট টাইম চাকুরি। অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে 1,15,000 টাকা জমা করেছিলেন ব্র্যাক ব্যাংকের গুলশান 1 শাখার একটি অনলাইন অ্যাকাউন্টে। গেল বছরের 26 নভেম্বর অ্যাকাউন্টটি চেক করতে গিয়ে ব্যালেন্স শূন্য দেখে মাথায় বাজ পড়ে। সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে। জানতে পারেন ডিজিটাল জালিয়াতির মাধ্যমে তার অ্যাকাউন্ট থেকে টাকা লুটপাট হয়ে গেছে। ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টটা হ্যাক হয়, আর হ্যাক হওয়ার পরে আমার 1,15,633 টাকা আর কি ওখান থেকে টাকাটা ট্রান্সফার করা হয়। একই ধরনের আরো কয়েকটি জালিয়াতির ঘটনা ঘটেছে মিরপুর 11 নম্বর শাখায়। 7টা-8টা নাগাদ আমি আমার ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন করতে যাই ব্র্যাকের ওয়েবসাইট থেকে। তখন আমি যখন আমার পাসওয়ার্ড দিই তখন ওরা বলছে যে পাসওয়ার্ডটা ভুল। তো তখনই আমি তাড়াতাড়ি বুথে গিয়ে চেক করি যে আমার টাকা আছে কি না। বুথে মিনি স্টেটমেন্ট তোলার পর আমি জানতে পারলাম যে না, আমার টাকা হ্যাক হয়ে গেছে। সবাই এখন অনলাইন নির্ভর হচ্ছি, ডিজিটাল বাংলাদেশ হচ্ছে। আর এখন যদি আমাদের অনলাইন সিকিউরিটি না থাকে তাহলে এটা আসলে জাতির জন্য লজ্জার ব্যাপার। বাংলাদেশ ব্যাংকের কাছে এমন 35টির বেশি অভিযোগ জমা পড়েছে। কেবল অনলাইন অ্যাকাউন্ট নয়, মোবাইল ব্যাংকিং বিকাশ অ্যাকাউন্ট থেকেও ডিজিটাল জালিয়াতির মাধ্যমে টাকা সরিয়ে নেয়ার ঘটনা বেড়েই চলছে। সেট অন করে দেখে সিমটা রেজিস্ট্রেশন ফেল, মানে ইনসার্ট দেখাইতেছে আর কি। পরে রবি কাস্টমার কেয়ারে ফোন দিলাম, বিকাশে দেখে যে মানে আমার ব্যালেন্সে 1,13,395 টাকা ছিল, ব্যালেন্স জিরো। টাকা দুইটা নাম্বারে ট্রান্সফার করে নিয়ে গেছে। এছাড়া ভুয়া বিকাশ এসএমএস ও ভুয়া মোবাইল রিচার্জ এসএমএসও পাচ্ছেন গ্রাহকরা। এমন কৌশল করে প্রতারণার ফাঁদ পাতেন অপরাধীরা। আমার কাছে এ পর্যন্ত 10 থেকে 12টা বিকাশ থেকে এসএমএস আসছে, ভুয়া এসএমএস, যেটার কোনো বিকাশ লেখা থাকে বাট কোনো টাকা আসে না। অর্থনৈতিক খাতে এমন অপরাধের শিকার ভুক্তভোগীদের আমানত ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেহেতু ফ্রডের মাধ্যমে ঘটনাটা ঘটে গেছে, টাকাটা চলে গেছে, আমরা ব্যাংকগুলোকে সেই টাকাটা আবার ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। তবে যারা এসব অপরাধ ঘটিয়েছে তাদের গ্রেপ্তার করার কথা শনাক্তও করতে পারেনি ব্যাংক কর্তৃপক্ষ বা আইন শৃঙ্খলা বাহিনী। ব্যাংক বলছে এ ধরনের ডিজিটাল জালিয়াতি ঠেকাতে অত্যাধুনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এমন অপরাধ করার সুযোগ মোবাইল অপারেটর কোম্পানিগুলোই করে দিচ্ছে বলে অভিযোগ তাদের। যেই সিমটি মানুষের এত সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা, সেখানে আমাদের এখানে এই মোবাইল সিমটি আনফরচুনেটলি অত্যন্ত দুর্ভাগ্যবশত এটা রিপ্লেসড হয়ে যায় এবং প্রতারক চক্র সামান্য কিছু অর্থের বিনিময়ে তারা বিভিন্ন সার্ভিস সেন্টার থেকে এটি রিপ্লেস করে ফেলে। মোবাইল অপারেটর কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিটিআরসির কাছে এ বিষয়ে জানতে চাইলে ক্যামেরার সামনে কেউ কথা বলতে রাজি নন। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা।
জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনের শুরুতে জলবায়ু সেশনের নেতৃত্ব দেবে বাংলাদেশ। আর তাই বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের দিকে তাকিয়ে আছে জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলো। একান্ত সাক্ষাৎকারে RTVকে কথা জানালেন জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি MM মোমেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন রাজীব খান। জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিশ্ববাসী। জাতিসংঘের সদস্য দেশগুলোর নেতারা তাই আসতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনের শুরুতে বসবে বিশ্ব জলবায়ু সেশন, যেখানে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর নেতারা অংশ নেবেন। বেশ কবছর ধরে এই বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আগামী বছর শেষ হয়ে যাবে। আমরা খুব ভাগ্যবান, অল্প খরচও আমরা করে ফেলেছি। আর আগামী বছরে নতুন একটা প্রোগ্রাম শুরু হবে, সেটা হচ্ছে আমরা বলি পোস্ট 2015 ডেভেলপমেন্ট এজেন্ডা। মিলেনিয়ামের পরে পোস্ট 15 ডেভেলপমেন্ট এজেন্ডা হবে, আর সাস্টেনেবল গোল। সেইখানে কয়েকটা প্রিন্সিপাল আমরা ঠিক করেছি Rio+20 কনফারেন্সে। আমরা প্রিন্সিপাল করেছি যে এমনভাবে আমরা ডেভেলপ করব যাতে অর্থনৈতিক সাস্টেনেবিলিটি, আপনার সামাজিক সাস্টেনেবিলিটি এবং এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি একসাথে থাকে। ডক্টর মোমেন আরো জানান, কার্যকরী ভূমিকা রাখতে আর তাই এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু সোচ্চারই হবেন না, ক্ষতিপূরণ আদায়ে গুরুত্ব দেবেন ঐক্যমতের। আমাদের দেশে গভর্নেন্স ভালো, হ্যাঁ, আমাদের দেশে কত দেশ থেকে, শত শত দেশ থেকে আমরা কিন্তু অনেক উন্নত অবস্থায় আছি। আর না হয় আমরা এই দরিদ্র অবস্থা থেকে তো উপরে উঠতে পারতাম না। দেখেন আমাদের দেশে 73 সালের পর থেকে there has never been any negative GDP growth rate। হ্যাঁ, এইটা কেন সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে যে আমাদের প্রশাসনিক ব্যবস্থা উইথ অল দি উইকনেসেস, অত দুর্বলতা থাকা সত্ত্বেও it is still working। আসছে 23 সেপ্টেম্বর সকালে শুরু হবে জলবায়ু বিষয়ক এই সম্মেলন। সন্ত্রাস বা জঙ্গিবাদ বাংলাদেশের জন্য খুব বড় সমস্যা নয়। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা জলবায়ু পরিবর্তন, যার প্রভাব বাংলাদেশকে প্রতিনিয়ত ভুগতে হচ্ছে। ৬৯তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথম দিকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সম্মেলনেই অংশ নেবেন, বক্তব্য রাখবেন। এই সংকট মোকাবেলায় বাংলাদেশের পরিকল্পনার সঙ্গে বহির্বিশ্বের যে আন্তর্জাতিক সম্পর্ক এবং সমাধানের যে উদ্যোগ, তাতে সবাইকে এক হওয়ার আহ্বান জানাবেন তিনি। রাজীব খান, RTV, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ইসলামিক স্টেট ও বিশ্ব গণমাধ্যমের দৃষ্টি পেতে দেশের শীর্ষ গুরুত্বপূর্ণ কয়েক ব্যক্তিকে হত্যার পরিকল্পনা করছিল JMB। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানে নাশকতার পরিকল্পনাও ছিল তাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে সংগঠনটির একাংশের ভারপ্রাপ্ত আমির আব্দুল্লাহ আল তাসনিম। বৃহস্পতিবার মধ্যরাতে আশুলিয়া থেকে তাসনিম সহ 7 JMB সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। জাফর সোহেলের রিপোর্ট। JMB সদস্যরা নাশকতার পরিকল্পনা করছে এমন খবরের ভিত্তিতে তুরাগ থানার আশুলিয়া ল্যান্ডিং স্টেশনে যৌথ অভিযান চালায় পুলিশ। এ সময় আটক করা হয় সংগঠনটির একাংশের ভারপ্রাপ্ত আমির আব্দুল্লাহ আল তাসনিম ওরফে নাহিদ সহ 7 জনকে। উদ্ধার করা হয় পিস্তল সহ বিস্ফোরক তৈরির রাসায়নিক উপাদান ও জিহাদি বই। পুলিশ হেডকোয়ার্টার্সের LIC শাখার সহযোগিতায় গতকাল বিভিন্ন জায়গায় তুরাগ থানাধীন ল্যান্ডিং স্টেশন এলাকা থেকে মোট 7 জনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, এগুলি সহ আরো কিছু বিস্ফোরক তৈরির আলামত সেগুলো সংগ্রহ করেছে। এদের কয়েকটি পরিকল্পনা ছিল। একটি হলো তাদের একজন শীর্ষ নেতাকে স্থানান্তরের সময় আসামি ছিনিয়ে নেওয়ার একটা পরিকল্পনা ছিল হামলা করে। পুলিশ জানায় দেশের বেশ কজন VVIP কে হত্যার পরিকল্পনার কথা স্বীকার করেছে আটককৃতরা। এরা কোনো VIP কিংবা VVIP কে টার্গেট করে তার উপর একটা অ্যাসল্ট করে এটিকে বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণে সক্ষম হবে। পাশাপাশি তারা IS এর যারা জঙ্গি রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণে এবং যোগাযোগ স্থাপনে সক্ষম হবে। আটক 7 JMB কে গ্রেপ্তার দেখিয়ে তুরাগ থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। জাফর সোহেল, RTV, ঢাকা। 23 সেপ্টেম্বর পর্যন্ত বিক্রির কথা থাকলেও এখনই প্রায় শেষ বাসের 90% ঈদের আগাম টিকিট। চাপ বেশি থাকায় যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বাড়তি ভাড়া। ভোগান্তি কমাতে সরকারের নজরদারি কঠোর চান যাত্রী ও বাস মালিকরা। তুরাইয়া মুন্নির রিপোর্ট।
ঈদ ও পূজা এবার কাছাকাছি সময় হওয়ায় বাসে ঘরমুখো যাত্রীদের চাপ অন্যবারের চেয়ে বেশি। তাই টিকিট পেতে ভোগান্তি যেমন আছে তেমনি আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। বগুড়ায় যেখানে ছিল 350 টাকা, এখন সেখানে 500 টাকারও বেশি নিচ্ছে, 510 টাকার 20 টাকা এরকম নেওয়া হচ্ছে। অন্য সময় 500 করে নেয়, আর আজকের দিনে 750 নিচ্ছে। এটা যদি একটু কমাতো তাহলে গরিবদের ভালো হতো। টিকিট এমনিতে আপারলে 16 দিন পরে যে টিকিটটা সেটাও পাচ্ছি না। তবে সরকার নির্ধারিত দামে টিকিট বিক্রির দাবি পরিবহন ব্যবসায়ীদের। আর এখানে যাইবে সব বেশি আইবার সময় খালি, ওই জন্য সরকারি ভাড়াটা নেওয়া হয় এই সময় প্রতি বছরই। 4 বছর যে ঈদটা চলতেছে বরাবরই এই ভাড়াটাই আমরা নিচ্ছি, এটা মালিক সমিতির নির্ধারিত ভাড়া। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এরা বসে যৌথভাবে সরকারি যে ভাড়াটা মাইলেজ প্রতি নির্ধারণ করে দিয়েছে, এই ঈদের সময় আমরা সেই ভাড়াটাই নিচ্ছি। 2 তারিখ দুপুর থেকে 4 তারিখ পর্যন্ত সিট নাই। এরকম এক একটা রুট, মানে যেমন লং এ বেশি চাপ, গাড়ি কম, এখানে সিট নাই হয়ে গেছে। দৌলতদিয়ায় ফেরি পারাপার ও কুরবানির পশু ট্রাকের কারণে সড়ক মহাসড়কে যেন যানজট না হয় সেদিকে সরকারের নজরদারি চান যাত্রী ও বাস মালিকরা। রাস্তাঘাটে যেন গরুর হাট না বসে, আরিচা ঘাট, দৌলতদিয়া ঘাটে যেন গ্যামজাম না হয়। প্রশাসন যে যদি ঠিক মতন ডিউটি করা তাহলে মানুষ কোনো জ্যামজটে পড়বে না। প্রতি 5-6 কিলোমিটার পর পর মনে করেন একজন এসআই, 2 জন সিপাহী বাই মোটরসাইকেল একটা টিম করে দিলে আমার মনে হয় যে রাস্তাটা গত ঈদের মতো ক্লিয়ার থাকবে। সুরাইয়া মুন্নি, আরটিভি, ঢাকা। দেশের উন্নয়ন নয় বরং সন্ত্রাস আর জঙ্গিবাদের মদদ দিয়েছিল বিএনপি সরকার। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সুধী সমাবেশে একথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি জানিয়ে 2018 সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন ও টুঙ্গিপাড়া ও কোটালেপাড়া উপজেলার বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন শেখ হাসিনা। গোপালগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের সহায়তায় আরও জানাচ্ছেন মারুফ রেজা। বঙ্গবন্ধু মাজার কমপ্লেক্সে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি আমলে বরাবরই অবহেলায় থাকে দেশের মানুষ, কিন্তু আওয়ামী লীগ সরকার দেশ ও দেশের মানুষের উন্নয়নে বিশ্বাসী। এ সময় দেশের দারিদ্র্যতা দূরীকরণে সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে বলেও জানান শেখ হাসিনা। এই দক্ষিণাঞ্চলে আমরা একটা সেনাবাহিনী বিদ্যুৎ করতে যাচ্ছি। এই অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, 400 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র রাস্তায় হচ্ছে। এছাড়া পদ্মা সেতুর প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি জানিয়ে 2018 সালের মধ্যে পদ্মা সেতুর কাজ শেষ হবে বলেও আশা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী জানান, দেশের উন্নয়নে নয় বরং দেশের বর্তমান সন্ত্রাসবাদের মদতকারী বিএনপি সরকার। বিদ্যুৎ বলেন, গ্যাস উৎপাদন বলেন, শিক্ষা বলেন, কমিটি ক্লিনিকগুলি সব বন্ধ করে দিয়ে নানাভাবে মানুষকে তারা হয়রানি করেছে। শুধু লুটপাট, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, এই জঙ্গিবাদ ছাড়া আর কিছু তারা দিতে পারেনি। তারা উন্নয়ন করেছিল জঙ্গিবাদে, আর এখনো সেরে 5 জানুয়ারি নির্বাচন বন্ধ করতে কিভাবে মানুষের হত্যা করেছে, বাচ্চা আগুন দিয়ে বিভিন্নভাবে মানুষ পুড়িয়ে দিয়েছে। এর আগে শুক্রবার সকাল 10:30টায় টুঙ্গিপাড়া পৌঁছানোর পর প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার প্রাঙ্গণে যান বঙ্গবন্ধু কন্যা। সেখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানানো শেষে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার 10,000 পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ প্রদান, টুঙ্গিপাড়ায় 5 MVA বিদ্যুৎ উপকেন্দ্র, সোনালী ব্যাংকের নিজস্ব ভবন সহ 7টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4র্থবারের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর। মারুফ রেজা, আরটিভি। সংলাপের মাধ্যমে সমঝোতা না হলে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবে আওয়ামী লীগ, এমন মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। আর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বললেন, গণতন্ত্র রক্ষায় প্রয়োজনে 71-এর মতো যুদ্ধ করবে বিএনপি। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসিসের নবনির্বাচিত কমিটির নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে অবসরপ্রাপ্ত জেনারেল মাহবুব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সংলাপের প্রস্তাবে স্বাগত জানান। এদিকে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া সংসদে পাশ হওয়া ষোড়শ সংশোধনীর কঠোর সমালোচনা করেন। বলেন, বিচারপতিদের মনস্তাত্ত্বিক চাপে ফেলে বিচারকদের প্রভাবিত করতে এই সংশোধনী পাশ করা হয়েছে। বিচারপতিদের উপর একটা মারাত্মক মনস্তাত্ত্বিক চাপের ব্যবস্থা করা হয়েছে, যেই চাপের ফলে মাননীয় বিচারপতির পক্ষে নিরপেক্ষ
বিচার করা অত্যন্ত কঠিন হবে। যে ব্যবস্থায় এই স্বৈরতান্ত্রিক অবস্থার পরিবর্তন করা যায় সেই ব্যবস্থা কিন্তু এই এসএমএ বসে বক্তব্য না, তার চেয়ে অন্য ব্যবস্থা, যে ব্যবস্থায় দেশ স্বাধীন হয়েছে সেই জাতীয় ব্যবস্থা আপনাদেরকে যেতে হবে। দেশ এবং দেশের জনগণকে রক্ষায় বিএনপি শিগগিরই বৃহত্তর আন্দোলনের মাধ্যমে রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। কোন রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হল 2014-15 শিক্ষাবর্ষের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তার বাইরে মোট 73টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর 2221টি আসনের বিপরীতে অংশগ্রহণ করে 41,969 জন পরীক্ষার্থী। বিস্তারিত SM আশরাফের রিপোর্টে। উদ্গ্রীব উৎকণ্ঠা নিয়ে বাইরের সন্তানের জন্য অপেক্ষা করছে অভিভাবক। ভর্তি পরীক্ষার সময় এই চিত্রটা এখন পরিচিত দৃশ্য। ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সঙ্গে যেন যুদ্ধে নামেন অভিভাবকরাও। সুন্দর ভবিষ্যতের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়াটা বড্ড জরুরি, কিন্তু 2221টি আসনের বিপরীতে পরীক্ষার্থী 41,969 জন, যার মানে প্রতি 19 জনের সুযোগ পাবে একজন। সে যদি মানুষের মতন মানুষ হবে, তার স্বপ্ন তার ভবিষ্যৎ নিজে বাঁচে নেবে। জিপিএ 5 এর বিচারে যদি করা হয় তাহলে তো ডিফিকাল্ট অবশ্যই। আর্টসের থেকে তো আমি ওরা বলতে পারতেছি না, এখন আমি তো আশা করতেছি পাওয়ার জন্য। বিশ্ববিদ্যালয়ের বাইরে যেমন আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল অভিভাবকরা, তেমনি কেন্দ্রের ভিতরে কর্তৃপক্ষের ছিল কিছুটা উদ্বিগ্নতা। আগের পরীক্ষাগুলোতে ভর্তি জালিয়াতির ঘটনা নাড়া দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। হল পরিদর্শন শেষে এবার সন্তুষ্টির কথা জানালেন প্রভিসি। কেউ কেউ মোবাইল নিয়ে এসছে, কিন্তু সেই মোবাইলগুলোকে আমরা দেখে সেটাকে আলাদা করে রাখা হয়েছে। আর যেখানটায় এত সংখ্যক ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, আমরা তো সচেষ্ট থাকি, তৎপর থাকি সেটাতে। তো আশা করি যে পরীক্ষার্থীরাও জেনে গেছে, সুতরাং তারাও কিন্তু একটু সতর্কই। সব মিলিয়ে সুষ্ঠুভাবেই শেষ হলো কলা অনুষদের পরীক্ষা। আর বরাবরের মতো সব পরীক্ষার্থীর কণ্ঠে ঝরল বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার আশা। আমার নিজের যতটুকু মেধা আমি অতটুকু কাজে লেগেছি এখন, বাট আমি দেখতেছি ঢাকা ভার্সিটিতে চান্স পাই কিনা। ইনশাআল্লাহ চান্স পাবো আর কি। আর মোটামুটি ভালো হয়েছে প্রশ্ন। ঢাকা ভার্সিটি আসলে পরীক্ষা দিছি, আর বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। যদি না টিকি তাহলে তো অন্য যে ভার্সিটিগুলো আছে ওইগুলোতে ট্রাই করবো। কিন্তু বাস্তবতা হলো সবার পক্ষে সুযোগ হবে না এখানে পড়ালেখার। তা মেনে নিয়ে এসব পরীক্ষার্থীরাও নিজেদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ারই অঙ্গীকার করলেন। SM আশরাফ, RTV, ঢাকা। সৌদি আরবের রিয়াদে ফোম কারখানায় আগুনে নিহত 2 বাংলাদেশের পরিবারে এখন শুধুই শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম ছেলেদের হারিয়ে পাগল প্রায় মা বাবা সহ 2 পরিবারের সদস্যরা। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানিয়েছেন স্বজনরা। কুমিল্লা উত্তর প্রতিনিধি আবুল খায়েরের তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। কুমিল্লার মুরাদনগরের রাজা চাপাতিয়ায় হতভাগ্য 2 পরিবারে এখন শুধুই শোকের আহাজারি। সারা জীবনের উপার্জন আর ঋণের বোঝা মাথায় নিয়ে কৃষক ইসরাফিল হোসেন তার বড় ছেলে ইকবালকে 2 বছর আগে পাঠিয়েছিলেন সৌদি আরবে। একমাত্র বোনের বিয়েতে আর মাত্র 2 মাস পরেই দেশে আসার কথা ছিল তার, কিন্তু সর্বনাশা আগুন কেড়ে নিয়েছে তাদের সে স্বপ্ন। একই অবস্থা উপজেলার ধনপতি খোলার কৃষক আব্দুল গনির পরিবারের। কারখানার আগুন যেন শুধু রবিউলকে নয়, কেড়ে নিয়েছে পরিবারের সুখ সমৃদ্ধি সবকিছুই। আমার সোনার মানিক কই ঘুমায় রয়েছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বলছেন, ঋণ থেকে মুক্তি পেতে সরকারের সহযোগিতা ছাড়া তাদের আর কোনো বিকল্প পথ নেই। সৌদি সরকারের কাছে আর আমাদের বাংলাদেশ সরকারের কাছে একটি দাবি যে এটার ক্ষতিপূরণ যেটা হয়েছে, এটার ক্ষতিপূরণ যেন আমরা পাই। সরকারের কাছে আমার একটা অনুরোধ, আমি লাশটা চাই সেটা আমরা ডাউন করে নিই। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করে 2 প্রবাসীর লাশ আনার প্রক্রিয়া চলছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। মাসুদ মুস্তাহিদ, RTV। জনগণের স্বার্থে গণতান্ত্রিকভাবে সংবিধান সংশোধন করা হয়েছে, এমন মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আন্তর্জাতিক হোমিওপ্যাথি সম্মেলন উপলক্ষে এক আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় জঙ্গিবাদ দমনে সরকার সফল হয়েছে উল্লেখ করে 2019 সালের নির্বাচনে আবারও আওয়ামী লীগকে জয়ী করার আহ্বান জানান মন্ত্রী। বিচারপতিদেরকে অবসরের প্রয়োজনে
পার্লামেন্ট বা সিনেট বা যে কোনো উচ্চ প্রতিনিধি সভায় অংশগ্রহণ করা, একবার মার্শাল ল গভর্নমেন্টে এটা করা হয় নাই। তাই গণতন্ত্র বিশ্বাস করি বলি আমরা এটা করেছি, সমাজে সংশোধন করেছি, জনগণের স্বার্থে করেছি, জনগণ খুশি হয়েছে। রূপালী ব্যাংক বাণিজ্য সংবাদ। শীতকাল না আসলেও বাজারে উঠেছে শীতের সবজি, তবে কোনোভাবেই কমছে না সবজির দাম। সব ধরনের সবজির চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা দুষছেন ব্যবসায়ী সিন্ডিকেটকে, আর বিক্রেতারা বলছেন পরিবহন খরচ বাড়ায় দাম বেড়েছে সবজির। আতিকা রহমানের রিপোর্ট। শীত মৌসুম শুরু না হলেও বাজারে উঠেছে শীতকালীন সবজি। আকারে ছোট হলেও দামে বড়। ক্রিকেট বলের আকারের এক একটি ফুলকপি বিক্রি হচ্ছে 35 টাকা, বাঁধাকপি 35 টাকা, সিম বিক্রি হচ্ছে প্রতি কেজি 70 টাকা থেকে 80 টাকা, লাউ 50 টাকা। এছাড়া মিষ্টি কুমড়া 40, করলা 30, বেগুন 30, পটল 40 ও কাঁচামরিচ 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। প্রায় সব ধরনের সবজির বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। আয় মানুষের একই রকম থাকে, কিন্তু জিনিসপত্রের দাম বাড়লে অবশ্যই সেটার প্রভাবটা নিম্নবিত্তদের মধ্যে, মধ্যবিত্তদের মধ্যে ব্যাপক পড়ে। তো শীতকাল না, সবই পাওয়া যায় কিন্তু একটু দাম বেশি পড়ে। এদিকে সবজিতে অতিমাত্রা কীটনাশক ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকির শঙ্কার কথাও জানান অনেকে। আর ব্যবসায়ী তো অবশ্যই সিন্ডিকেট করতেছে। সিন্ডিকেট ছাড়া তো দেখা যায় খুচরা বাজার বা পাইকারি বাজার যেরকম দাম কারণ বাজার আছে, তাই খুচরা বাজার তার অনেক ডিফারেন্স তার সাথে। শীতের সবজি যেটা দেখলাম আর খাদ্যের দিক দিয়ে সেরকম নাই, হয়তো মেডিসিনের মাধ্যমে সেটা হইতে পারে আর কি। বাড়তি দামের কথা স্বীকার করলেও এর দায় নিতে নারাজ বিক্রেতারা। তারা বলছেন পাইকারি বাজারের দাম ও পরিবহন খরচ বাড়ায় কিছুটা বেশি দাম নিতে বাধ্য হচ্ছেন তারা। বটবটি 50 টাকা কেজি, বটবটির দামটা একটু বেশি আছে, তাছাড়া তো অন্য সবজির দাম কমই, 30 টাকা কেজি। যেটা বাড়তি এটা হলো গাড়ি ঘোড়া ভাড়া বেশি, যার জন্য বেড়া আইনকে পড়তে হয় না, পোষায় না। মাল কিছু বেশি আসলে তখন দামটা একটু কমে, ঠিক আছে, যখন মাল কম আসে তখন দামটা একটু বেড়ে যায়। সবজির দাম সহনীয় রাখতে সরকারের নজরদারির দাবি সাধারণ মানুষের। আতিকা রহমান, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ আন্তর্জাতিক সংবাদ। ব্রিটেন থেকে বিচ্ছিন্ন হবে কিনা প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে স্কটল্যান্ডের জনগণ ইংল্যান্ডের সঙ্গে থাকার পক্ষে রায় দিয়েছেন। এর মধ্য দিয়ে ব্রিটেনের মানচিত্র থেকে বেরিয়ে আলাদা রাষ্ট্র হওয়ার স্বপ্ন ভেস্তে গেল স্কটল্যান্ডের, আর বিচ্ছেদ ঠেকাতে পেরে চিন্তামুক্ত হয়েছে ব্রিটিশরা। এ পর্যন্ত 32টি কাউন্সিলের মধ্যে 31টির ভোট গণনায় স্বাধীনতার বিপক্ষে শতকরা 55 ভাগ ভোট পড়েছে। অন্যদিকে ব্রিটেন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট পড়েছে 45 ভাগ। ভোট গণনায় এ পর্যন্ত 31টি কাউন্সিলে বিচ্ছিন্ন হওয়ার বিপক্ষে না ভোট পড়েছে 19,14,187 ভোট। অন্যদিকে স্বাধীনতার পক্ষে ভোট পড়েছে 15,39,920 ভোট। যে কোনো পক্ষের জেতার জন্য দরকার ছিল 18,22,443 ভোট। বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটে ভোট দেন প্রায় 40 লাখ স্কটিশ। এবার মার্সেল খেলার খবর। জমকালো উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার ইনচেনে 17তম এশিয়ান গেমসের পর্দা উঠছে বিকেলে। উদ্বোধন অনুষ্ঠান আয়োজনের সব রকম প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ। সবশেষ গুয়াংজো এশিয়ান গেমসে পদক জয়ের তালিকায় দ্বিতীয় হয়েছিল কোরিয়া। 199 সোনা নিয়ে প্রথম হয়েছিল চীন। এবার নিজেদের দেশে পদক জয়ে সেরা হওয়ার লক্ষ্য দক্ষিণ কোরিয়ার। 14টি ইভেন্টে সেরা হতে লড়বেন 150 কোরিয়ান অ্যাথলেট। এছাড়াও 45 দেশের 10,000-এরও বেশি অ্যাথলেট লড়াই করবেন 36টি ক্রীড়া বিভাগের 439টি ইভেন্টে। দুপুরে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। অর্থনৈতিক খাতে বেড়েছে সাইবার অপরাধ। অনলাইন বা বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে অহরহ। উন্নয়ন নয়, সন্ত্রাস আর জঙ্গিবাদে মদদ দিয়েছিল বিএনপি সরকার। টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী বেশ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন। রাজধানীর তুরাগ থেকে জেএমবির ভারপ্রাপ্ত আমির সহ গ্রেপ্তার 7 গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থানে নাশকতার পরিকল্পনা। এবং 30 সেপ্টেম্বর পর্যন্ত বিক্রির কথা থাকলেও এখনই প্রায় শেষ বাসের আগাম টিকিট, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে